নীল চিরকুট, পর্ব সংখ্যা ২৭-২৮। লেখনীতে নওশিন আহমেদ রোদেলা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। প্রকৃতিতে শরতের ছোঁয়া লেগেছে মাত্র। নিকষ কালো আকাশে এখন শুভ্র মেঘের খেলা। চারপাশে ফুরফুরে বাতাস থাকলেও ভ্যাপসা গরমে অস্থির করে তুলেছে জীবন। আরফান বারান্দায় রাখা বেতের সোফায় বসে আছে। গায়ে পাতলা টি শার্ট আর ট্রাউজার, চোখে মোটা ফ্রেমের চশমা, পা দুটো টি টেবিলে রেখে কোলের ওপর ল্যাপটপ, কপালে হালকা ভাঁজ। হাতের 10 আঙুল কিবোর্ডের নিরন্তর ছুটে চললেও মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে জটিল এক প্রশ্ন। মেয়েটি কি সত্যিই শ্যামলতা? এক ঝলক দেখেই এমন কিছু ভেবে নেওয়া কি ঠিক হচ্ছে আরফানের? শ্যামলতার পা দুটো যেন আরফানের ভীষণ পরিচিত, তাতেও কোনো সন্দেহ নেই। এতগুলো বছরে পায়ের আঙুলগুলো দৈর্ঘ্য প্রস্থ পর্যন্ত মুখস্থ করে ফেলেছে আরফান। তবুও কোথাও যেন একটা কিন্তু থেকেই যাচ্ছে। এক পলকের দৃষ্টিকে ততটা বিশ্বাস করা যাচ্ছে না। মেয়েটাও তো স্পষ্ট কিছু বলছে না, বারবার ফোন বা মেসেজ দেওয়াটাও অস্বস্তিকর। সেদিন যদিও নিজের অস্বস্তি আত্মসম্মান পাশে রেখে রেস্টুরেন্টে গিয়ে বসেছিল দুজন, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। গোটা 2 ঘন্টা বসে থেকে 2 থেকে 3টা কথা বলতে পেরেছিল আরফান। তারপরও মেয়েটি কেমন উদ্ভট কাজ করে বসলো, হুট করে উঠে চলে গেল। কি আশ্চর্য! মেয়েটাকে মাঝে মাঝে পাগল মনে হয় আরফানের, কিন্তু পর মুহূর্তে তার নিবিড় চোখ দুটির কথা মনে পড়ে। মেয়েটির চোখে কি সত্যি অন্যরকম কিছু ছিল না? একদম অন্যরকম কিছু অনুভূতি। দরজা খোলার শব্দে বারান্দা থেকে রুমের ভেতরে উকি দিল আরফান। আগন্তুককে দেখে দীর্ঘশ্বাস ফেলল। ল্যাপটপের শাটার নামিয়ে অপেক্ষা করতে লাগলো। প্রায় সাথে সাথেই ছোটখাটো সুন্দরী এক তরুণী এসে বসলো সোফায়। সারা শরীরে তার শিশুসুলভ চঞ্চলতা, চোখে মুখে স্বভাবসুলভ হাসি, হাতে 2 কাপ কফি। আরফান চশমাটা খুলে মনোযোগী চোখে তাকালো। মেয়েটি একটা কাপ এগিয়ে দিতে মৃদু হাসলো আরফান। কফি কাপ হাতে নিতে নিতে বলল, তোমার কফির হাত আগের থেকে ভালো হয়েছে। গুড, আই ইমপ্রেস। মেয়েটি হাসল না, চোখ দুটিতে রাজ্যের বিরক্তি নিয়ে বলল, তুমি বিয়ে কবে করছো? তুমি বুড়ো হয়ে যাচ্ছ, সাথে আমিও বুড়ি হয়ে যাচ্ছি। আরফান হেসে বলল, তোমার বয়স কত? 23 অথবা 24। 23-24 বছরে কেউ বুড়ি হয় না। মেয়েরা 25 বছরেই বুড়ি হয়ে যায়, তুমি বুঝবে না। যারা সারাদিন পড়াশোনা করে তাদের এসব বোঝার কথা নয়। এখন বলো, বিয়ে কবে করছো? আরফান হাসলো, তবে প্রত্যুত্তর করার চেষ্টা করলো না। ল্যাপটপটা টি টেবিলের ওপরে রেখে পা নামিয়ে বসলো। মেয়েটি কৌতূহলী কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কাজ করছিলে? সারাদিন এত কি কাজ করো? খুব ইম্পর্টেন্ট নাকি অল্প ইম্পর্টেন্ট? খুব ইম্পর্টেন্ট, রিসার্চের রিপোর্ট লিখছিলাম। আগের বার ল্যাপটপটাই তো গেল। গেল? কই গেল? আরফানের সাবলীল জবাব, একজন নদীতে ছুঁড়ে ফেলেছে। এখন নদীর তলদেশে থাকলে থাকতে পারে, এক্স্যাক্ট বলতে পারছি না। মেয়েটি আঁতকে উঠে বলল, কি সাংঘাতিক! তোমার রাগ হচ্ছে না? আমি হলে ল্যাপটপের সাথে সাথে তাকেও ধাক্কা মেরে নদীতে ফেলে দিতাম। আরফান শব্দ করে হাসলো, কাপে চুমুক দিয়ে বলল, তখন রাগ হয়েছিল। মারাত্মক রাগ হয়েছিল? হ্যাঁ, মারাত্মক রাগ হয়েছিল, কিন্তু এখন সেই রাগ মোটামুটিতে নেমে এসেছে। কিছুদিন পর মোটামুটি থেকে শূন্যতে নেমে আসতে পারে, এখনো কিছু বলা যাচ্ছে না। মেয়েটি সোফায় আয়েশ করে বসলো, চোখ ছোট ছোট করে কৌতূহল নিয়ে বলল, কিন্তু সব রেখে ল্যাপটপটাই নদীতে ফেললো কেন? আর ঢাকা শহরে নদী কোথায়? কক্সবাজারে গেলাম যখন তখন ফেলেছে। কেন ফেলেছে জানি না। ল্যাপটপ ফেলে দেওয়ার মতো আহামরি কোনো কারণ আমি খুঁজে পাইনি। আমার তখন মনে হয়েছিল মেয়েটি বদ্ধ পাগল। এখনও অবশ্য তাই মনে হয়, তবে সেই ভাবনাটা পরিবর্তন হলেও হতে পারে। হুট করেই মনে হচ্ছে মেয়েটা আসলে বদ্ধ পাগল নয়, মাথায় একটু সমস্যা আছে মাত্র। কথাটা বলে হেসে ফেলল আরফান। মেয়েটি চোখ বড় বড় করে বলল, কি বলছো? ওটা একটা মেয়ে ছিল? আরফান মাথা নাড়ালো। মেয়েটি চোখ দুটি ছোট ছোট করে সন্দিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল, সুন্দরী ছিল? আরফান কফি কাপটা টেবিলের ওপর রেখে হাসলো। মেয়েটির দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, সুন্দরী বলা যায় বোধহয়। তেমন খেয়াল করে দেখিনি কখনো। পরের বার দেখা হলে খেয়াল করে দেখব বলে সিদ্ধান্ত নিয়েছি। পুরো 1 ঘন্টা মুখের দিকে তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করব মেয়েটি আসলে সুন্দরী কিনা। তারপর তোমায় এসে ওপিনিয়ন জানাবো।
আপাতত আমার শার্টটা চট করে ইস্ত্রি করে দাও তো নিদু। ফার্স্ট আমি বেরোবো। রুমের এ প্রান্ত থেকে ও প্রান্ত ক্রমাগত পায়চারি করছে নম্রতা। হাতে বই, পড়ায় মনোযোগ আসছে না। বিছানায় বেশ আয়েশ করে বসে আছে নীরা। সেকেন্ডের জন্য বিরতি না নিয়ে নিরন্তর পড়া মুখস্থ করছে সে। নম্রতা পায়চারি থামিয়ে বিরক্ত চোখে তাকালো। প্রচণ্ড অভিমান নিয়ে নীরার পাশের বিছানায় ধপ করে বসে পড়ল। পুরো বিছানা হঠাৎই চেপে ওঠায় চমকে উঠল নীরা। অবাক চোখে নম্রতার দিকে তাকিয়ে থেকে বুকে ফু দিল। বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল, কি হলো? এমন ডাইনোসরের মতো লাফাচ্ছিস কেন? ডাইনোসর? আমাকে তো ডাইনোসর মনে হচ্ছে। আমি যে টেনশনে টেনশনে মরে যাচ্ছি সেদিকে তোর কোনো দৃষ্টি নেই। তুই আমার এমন বান্ধবী? পরীক্ষার সময় টেনশনে থাকবি, এটাই স্বাভাবিক। টেনশনে না থাকলে না হয় ভিন্ন কিছু হতো। নম্রতা বিরক্ত হয়ে বলল, আরে বাপ, এই টেনশন সেই টেনশন নয়, এটা হলো হৃদয় ঘটিত টেনশন। নীরা সরু চোখে তাকালো। সন্দিহান কণ্ঠে বলল, কেন? হৃদয়ের আবার কি হলো? প্রেমিক পুরুষ তো পেয়েই গেলি, এখন তো তোর খুশিতে মরে যাওয়া উচিত। খুশি না হয়ে এত টেনশন কেন? নম্রতা বিছানায় এক পা তুলে নীরার দিকে ঘুরে বসল। ঠোঁট উল্টে বলল, এখানেই আসল সমস্যা। ওই প্রেমিক পুরুষই সব সমস্যা। ওই ডক্টর আসলে সেই কি না, সেই কনফিউশনটা না হয় আমার পায়ের ছবিতে অনেকাংশ ক্লিয়ার হয়েছে, কিন্তু ডক্টর আর সে কে মেলাতে গেলেই কেমন হেসকে উঠে যাচ্ছে আমার। দ্বিতীয়ত, লাস্ট উইকে পরীক্ষার জন্য ফোন ধরা ছোঁয়ার বাইরে ছিল। ডক্টর অসংখ্যবার ফোন দিয়েছে, আমি ধরিনি। এখন 1 সপ্তাহ হয়ে গেল সে ফোন টোন কিছু দিচ্ছে না। আমি নিজে থেকে ফোন দিব নাকি সেটাই বুঝে উঠতে পারছি না। প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। এটুকু বলে থামলো নম্রতা। তারপর প্রচণ্ড অভিমান নিয়ে বলল, আমি নিজে থেকে কখনোই যোগাযোগ করব না। এতদিন আমি চেষ্টা করেছি, কষ্ট করেছি, বেহায়া হয়েছি। এবার কি ওর চেষ্টা করা উচিত নয়? এবার সে যোগাযোগ না করলে আমি সত্যি সত্যি বিয়ে করে ফেলবো নীরু। আমার আর ভালো লাগছে না। নীরা হেসে ফেলল। বইটা উল্টে রেখে বলল, বিয়ে করলে সাফার সবচেয়ে বেশি তুইই করবি। পত্রপ্রেমিক নিয়ে তুই যে পরিমাণে পজিটিভ, তাতে দেখা গেল বিয়ে করলি ঠিক আছে, কিন্তু বাসর ঘরে বসে ফোন দিয়ে ন্যাকামি শুরু করে দিবি। দোস্ত, আমি এই ব্যাটার সাথে বাসর টাসর কিছু করব না। আমার দম বন্ধ লাগছে। আমি এই ব্যাটাকে স্বামী হিসেবে মানি না, মানব না। আমার ডাক্তারকে আমাকে এনে দে ব্যাস। তখন যত প্যারা আমাদের। তোর কান্নাকাটি দেখে নাদিম অন্তুরা সত্যি সত্যি তোকে বাসর ঘর থেকে ভাগিয়ে আনতে পারে, এদেরও বিশ্বাস নেই। পরের দিন খবরের কাগজে আমাদের ছবি। আহ, হিট হিট। নীরার বলার ভঙ্গিতে হেসে ফেলল নম্রতা। নীরা হেসে বলল, হাসিস না, সিরিয়াসলি বলছি। তুই যদি অত কাণ্ড করিস, তাহলে নাদিম নির্ঘাত মধ্যরাতে তোর জামাইকে গিয়ে বলবে। আরে এত চাপ নিতেছস কেন মাইরি? বাংলাদেশে কি বউয়ের অভাব পড়ছে নাকি? এক বউ গেলে আরেকটা বউ আসবে, আরেকটা গেলে আরও একটা আসবে, আসতেই থাকবে। টেনশন করে চান্দি গরম কইরো না। তোমাকে আমরা আরেকটা বউ এনে দেব, দরকার পড়লে বউয়ের বাজার বানাই দিব। কিন্তু আমার বান্ধবীরে দেব না মামা। বান্ধবীর জামাই পছন্দ হয় নাই, সো জামাই চেঞ্জ। নীরা এটুকু বলতেই হুহা করে হেসে উঠল নম্রতা। নীরাও খুব হাসলো। নম্রতা হাসতে হাসতে বলল, হতেই পারে, নাদিমের পক্ষে সব সম্ভব। তারপর হঠাৎই গম্ভীর হয়ে গেল, তাহলে তুই কিভাবে পারবি? তোর দম বন্ধ লাগবে না নীরু? নীরার মুখের ভাব পরিবর্তন হলো না। আমার কেন দম বন্ধ লাগবে? তুই অন্তুকে ভালোবাসিস, অন্তুকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করতে যাচ্ছিস, তুই বলছিস দম বন্ধ কেন লাগবে? নীরা হেসে বলল, ছোটবেলায় অ্যাঞ্জেল হওয়ার স্বপ্ন দেখতি না নমু? সুন্দর দুটো ডানা মেলে পরীদের মতো উড়ে বেড়ানোর স্বপ্নটা কোন মেয়ে ছিল না বলতো? অথবা বিশাল রাজ্যের রাজকুমারী হয়ে যাওয়া, গা ভর্তি গহনা, ঘোড়ায় চড়া রাজপুত্র, এত এত দাসীর স্বপ্ন তো সবাই দেখত। সেই স্বপ্ন পূরণ না হওয়াতে কি দম বন্ধ হয়ে মারা যাচ্ছিস? ভালো আছিস, নতুন নতুন স্বপ্ন দেখছিস। চোখে অসংখ্য স্বপ্ন থাকলে দু একটা অসম্ভব স্বপ্ন ভুলে থাকা যায় নমু। অসম্ভব স্বপ্নগুলো অবসরে অনুভব করে আনন্দ পাওয়ার জন্যই হয়, বাস্তবে পাওয়ার জন্য নয়। নম্রতা হঠাৎ কোনো কথা খুঁজে পেল না। কয়েক সেকেন্ড অপলক চেয়ে থেকে বলল, অন্তুকে অ্যাটলিস্ট জানাতে তো পারিস, অথবা নাদিম বা রঞ্জন। অন্তুকে বলার প্রশ্নই আসে না। আর নাদিম রঞ্জনকেই বা কি বলবো? এটা কি বলার মতো কিছু হলো? আমার আবেগ, আমার অনুভূতি আমার মধ্যে আবদ্ধ থাকাটাই কি ভালো নয়? তুই শুধু শুধু এত ভাবছিস।
বাদ দে তো। নম্রতা দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েটাকে সে বুঝে না, কিচ্ছু বুঝে না। আচ্ছা, এতক্ষণ দৃশ্যপট ছিল নম্রতা এবং নীরার মধ্যে, এবার দৃশ্যপট যাচ্ছে নাদিমের কাছে। নাদিম ভুরু কুঁচকে ঘড়ির দিকে তাকিয়ে আছে। ঘড়িতে 3টা বাজতে আর 3 মিনিট বাকি। মৌসিকে পড়ানোর কথা 2:30-এ, অথচ তার খবর নেই। মৌসির সময় জ্ঞানহীনতায় নাদিম বিরক্ত, চরম বিরক্ত। ঘড়ির কাঁটা যখন 3:02-এর ঘরে গেল, ঠিক তখনই মৌসির আগমন ঘটল। ব্যস্ত ভঙ্গিতে বই খাতা বের করতে করতে বলল, সরি স্যার। নাদিম জবাব দিল না। মৌসিকে আজ স্বাভাবিক লাগছে। মুখে বা শরীরে আলাদা কোনো সাজগোজ নেই। সাদা রঙের একটা টপের ওপর লাল রঙের একটা স্কার্ফ ঝুলছে। চোখ দুটো লাল হয়ে ফুলে আছে। মৌসি কাঁদছিল? কাঁদলে কাঁদতে পারে। এ বয়সী মেয়েদের কান্নাকাটি করা আহামরি কোনো বড় বিষয় নয়। এরা কথায় কথায় ফ্যাস ফ্যাস করে কেঁদে ফেলবে, এটাই স্বাভাবিক। নাদিম গম্ভীর মুখে পড়ানো শুরু করল। মৌসি হঠাৎই প্রশ্ন করল, আপনার বন্ধু এখন কেমন আছে স্যার? নাদিম জানালো, ভালো আছে। উনি কি শেষমেশ পরীক্ষাগুলো দিচ্ছেন? নাদিম ভুরু বাঁকিয়ে তাকালো, কপাল কুঁচকে বলল, আমার বন্ধু যে পরীক্ষা দেওয়ার কথা ছিল না, সেটা তুমি কি করে জানলে? মৌসি হেসে বলল, আমি জানি, আমি অনেক কিছুই বুঝে ফেলতে পারি। নাদিম বিরস কণ্ঠে বলল, ও আচ্ছা। মৌসি বোধহয় খানিক হতাশ হলো। নাদিম প্রত্যুত্তরে কিছু জিজ্ঞেস করবে, সামান্য কৌতূহল দেখাবে, এমনটাই হয়তো আশা করেছিল মৌসি। মৌসি মৃদু কণ্ঠে বলল, আমি আরেকটা বিষয় বুঝে ফেলেছি। কি বিষয় বুঝে ফেললে? আপনি অতি শীঘ্রই আমাদের বাড়িতে আসা বন্ধ করে দিবেন। মৌসি নামের একটা মেয়েকে যে পড়াতেন, সেটাও ভুলে যাবেন। আমি ঠিক বলছি না স্যার? নাদিম হাসল। আমি তোমার মতো আগাম বুঝে ফেলতে পারি না মৌসি। আমার মনের কোনো ঠিক ঠিকানা নেই। সকালে নেওয়া সিদ্ধান্ত বিকেলে এসে বদলে যেতে পারে। তুমি তোমার পড়ায় মনোযোগ দাও। আমার তোমার বাড়িতে আসা বন্ধ করে দেওয়াটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। মৌসি কৌতূহল নিয়ে বলল, আগে আপনি মাঝে মধ্যে অন্যরকম করে কথা বলতেন, এখন কেন বলেন না? ইচ্ছে করে না তাই। এখন আমাকে পড়াতেও ইচ্ছে করে না, তাই না? নাদিম দীর্ঘশ্বাস ফেলে মৌসির দিকে তাকালো। মেয়েটির বুকে কান্না, কণ্ঠটা কি একটু কাঁপলো? কিন্তু সেই কাঁপা কণ্ঠটা অগোছালো নাদিমকে ছুঁয়ে দিতে পারল না। সে শান্ত কণ্ঠে বলল, ইচ্ছে করে না। মৌসি কিছু বলল না, মাথা নিচু করে গ্রামাটিক্যাল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নাদিম আগের মতোই নিরুদ্বেগ হয়ে বসে রইল। মৌসির খাতা চেক করতে করতে হঠাৎই মনে পড়ল, অন্তরাজ ড্রেসিং করার ডেট, ঠিক 5টায় হাসপাতালে যেতে হবে। নাদিম তাড়াহুড়ো করে ঘড়ির দিকে তাকালো। ব্যস্ত ঘড়ির কাঁটা এখন 4টার ঘর দৌড়ায়। বিকেল 5টা। চেম্বার থেকে বেরিয়ে যাওয়ার তোড়জোড় করছে আরফান। কালো চামড়ার ব্যাগটা হাতে তুলে নিয়ে চেম্বার থেকে বেরোতেই নম্রতাকে চোখে পড়ল তার। নম্রতা নাদিম আর অন্তুর সাথে ড্রেসিং রুমের দিকে যাচ্ছে। নম্রতাকে দেখে কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল আরফান। গরমে ত্যক্ত বিরক্ত নাদিমের চোখ এড়ালো না আরফান। আরফানকে এদিকে আসতে দেখে নম্রতার মাথায় চাটি মারল সে। ফিসফিস করে বলল, তোমার পিরিত থুক্কু পত্রপ্রেমিক চলে আসছে মামা। ডাক্তারের ফান্দে যেহেতু ফেলাইছই, কড়াই গন্ডে শোধ করুন লাগবো। ডাক্তার প্রেমিক হওয়া সত্ত্বেও যদি হাসপাতালের ওষুধপত্র কিনে খাওয়া লাগে, তাহলে তো যন্ত্রণা। বেটাকে বল আমাকে ওষুধের টাকা ফিরাইয়া দিতে, নয়তো হাত পা কিছু ধরতে দিবি না। তোরে আমরা ক্যাশ অন ডেলিভারি দিমু। ক্যাশ বন্ধ তোর ডেলিভারিও বন্ধ। নাদিমের কথাই হেসে ফেললো অন্তু। নম্রতা চোখ গরম করে তাকালো। ততক্ষণে বেশ খানিকটা কাছাকাছি এসে দাঁড়িয়েছে আরফান। আরফানকে কাছাকাছি এসে দাঁড়াতে দেখে হেসে হাত বাড়ালো নাদিম। আসসালামু আলাইকুম আরফান ভাই, কেমন আছেন? নম্রতা অবাক হলো। এই অল্প দিনে নাদিম আরফানের সাথেও বন্ধুত্ব করে নিয়েছে নাকি? আশ্চর্য, কিন্তু কিভাবে? আরফান হাত মিলিয়ে হাতটা বুকে ছুঁয়ে হাসলো। মোলায়েম কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ, তোমরা? ভালোই আছি। একটা মাথা পাগল আর একটা হাত ভাঙা নিয়ে ঘুরলে যতটা ভালো থাকা যায় ঠিক ততটা। আপনি একটু মাথা পাগলটাকে পাহারা দেন ভাই। আমি আর অন্তু 5 মিনিটে আসছি। আরফান যেন সুযোগটা লুফে নিল। হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, শিওর। নম্রতাকে কিছু বলার সুযোগ না দিয়ে জায়গাটা থেকে সরে পড়ল অন্তু নাদিম। আরফান এদিক ওদিক তাকিয়ে এক হাত পকেটে ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়ালো। নম্রতার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, কেমন আছেন? নম্রতা আরফানের দিকে তাকালো।
আরফানের ঠোঁটের কোণে হাসি। নম্রতা নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, ভালো। আপনি? আমিও আলহামদুলিল্লাহ। কথাটা বলে নম্রতার মুখের দিকে তাকিয়ে রইল আরফান। আরফানের কথার প্রেক্ষিতে আর কোনো কথা খুঁজে পেল না নম্রতা। আরফানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বার কয়েক এদিক ওদিক তাকিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলো, কিন্তু লাভ বিশেষ হলো না। সময়ের সাথে সাথে অস্বস্তিটা আরও বেড়ে যাচ্ছে। নম্রতা অতিষ্ঠ হয়ে আরফানের দিকে তাকালো। আরফান মাথাটা একটু উঁচু করে অনেকটা ড্যাম কেয়ার ভাব নিয়ে তাকিয়ে আছে। দৃষ্টি ফেরাচ্ছে না, পলক পড়ছে না। গম্ভীর বিষণ্ণ চোখ জোড়ার ওপর পুরো ভরুজোড়া হালকা কুঁচকে আছে। নম্রতা বিরক্ত কণ্ঠে বলল, সব ঠিকঠাক? এভাবে তাকিয়ে আছেন কেন? কি দেখছেন? আরফান হাসল, সরল কণ্ঠে বলল, আপনাকে দেখছিলাম। আপনি বোধহয় একটু বেশিই সুন্দর, তাই না? আরফানের স্পষ্ট সাবলীল কথাটা কানে যেতেই বিস্ফোরিত চোখে তাকালো নম্রতা। চোখ ভরা বিস্ময় নিয়ে কিছুটা কড়া কথা বলার প্রস্তুতিও নিয়ে ফেলল। কিন্তু হাই, ওই বিষণ্ণ শিশুসুলভ চোখ দুটোর দিকে তাকিয়ে পৃথিবীটা ছিন্ন ভিন্ন হয়ে গেল নম্রতার। তার বিষণ্ণ চোখ আর ঠোঁটের কোণে লেগে থাকা হাসি দেখতে দেখতে নম্রতা হঠাৎই উপলব্ধি করল তার লজ্জা লাগছে, ভীষণ লজ্জা লাগছে। নম্রতা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো, সাথে সাথে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, অপ্রতিরোধ্য লাজুক হাসি। আচ্ছা, এতক্ষণ দৃশ্যপট ছিল নম্রতা আর আরফানের মাঝে, এখন দৃশ্যপট রাতে চলে আসলো, বুঝছো? ঘড়িতে কয়টা বাজে সেদিকে খেয়াল নেই নম্রতার। কফি হাতে ঘরময় পায়চারি করে আবল তাবল কথার ঝুড়ি খুলেছে সে। নীরা বিছানায় বসে ঘুমে ঢুলছে। নম্রতা উত্তেজনা নিয়ে বলল, ও যে হঠাৎ এমন কিছু বলবে বা বলতে পারে তা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। হুট করে বলে ফেলল, আপনি হয়তো একটু বেশিই সুন্দর, তাই না? আমি জাস্ট বোকার মতো তাকিয়েছিলাম। ওই সময় নাদিমার অন্ত না ফিরলে আমার যে কি হতো ভাবতে পারছিস? নীরা হাসলো, মাথা দুলিয়ে বলল, ভাবতে পারছি, কিন্তু বিশ্বাস করতে পারছি না। নম্রতা বিছানায় এসে বসলো, অস্থির হয়ে বলল, তাহলে আমার কি অবস্থা হয়েছিল একবার ভাব। একদম আনএক্সপেক্টেড কিছু। নীরা হাসছে। আরফান নামক ব্যক্তিটাকে তার বেশ ভালো লাগছে। নীরা বালিশে ঠেস দিয়ে আয়েশ করে বসলো, ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে বলল, আগে আগে দেখো হোতা হে কিয়া। কথাটা বলে চোখ টিপল নীরা। নম্রতা হাসতে আবারও বলল, আমরা হয়তো লোকটাকে ঠিক চিনতে পারিনি নমো। লোকটা সবার সামনে যেমনটা শো করে আসলে তেমনটা নয়, ভিন্ন রকম। নম্রতা উত্তর দিল না, সুপ্ত দীর্ঘশ্বাস ফেলল। গালে হাত দিয়ে আরফানকে ভাবতে লাগলো, ভিন্ন রকম। সত্যি লোকটি একটু অন্য রকম, মাঝে মধ্যে গম্ভীর তো মাঝে মাঝে ভীষণ চঞ্চল, চোখ ভর্তি ছেলে মানুষই আর কৌতূহল। বর্ষা শেষ আর শরতের শুরু। কাল রাতে এক পশলা বৃষ্টি হওয়ায় সকালটা ঝকঝকে পরিষ্কার। গাছের পাতায় লেপ্টে থাকা জল আর মিষ্টি সোনালি রোদে ভরা চারপাশ। নিশ্চুপ সকালে অচেনা পাখির কিচিরমিচির শব্দ। দক্ষিণের জানালাটা খোলা, বৃষ্টির জলে ভিজে গিয়েছে ধবধবে সাদা পর্দা। বিশাল আম গাছের পাতার ফাঁক গলে এক মুঠো রোদ এসে দুষ্টুমি জুড়েছে আরফানের বোজে রাখা চোখে আর গলায়। সকালের নরম আলোয় ভেসে যাচ্ছে নির্জন ঘর। বিছানায় শুয়ে থাকা ঘুমন্ত যুবক। হঠাৎই চুরির টুনটান আর বেলি ফুলের তীব্র সুঘ্রাণে জেগে উঠল আরফানের মস্তিষ্ক। ঘুমটা ছুটে গিয়ে চোখ পিটপিট করে তাকালো। মনের অজান্তেই বিড়বিড় করে ডাকলো, শ্যামলতা। প্রায় সাথে সাথে মুখের ওপর এসে পড়ল এক মুঠো ভেজা বেলি ফুলের পাপড়ি। আরফান তৎক্ষণাৎ চোখ বুঝল। পুরো ভুরুজোড়া খানিক কুঁচকালো। এতক্ষণে উপর হয়ে শুয়ে থাকা আরফান এবার ঘাড় উঁচিয়ে তাকালো। বিছানার পাশে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর সুন্দর এক রমণী। পরনে তার সাদা ধবধবে শাড়ি, হাত ভর্তি শুভ্র কাচের চুড়ি, চঞ্চল চোখ দুটিতে মায়া মেশানো কাজল, সারা শরীরে তাজা বেলি ফুলের অলংকার। স্নিগ্ধ মুখটি সকালে নরম আলোয় ভেজা বেলি ফুলের মতোই কোমল সুন্দর। আরফান ঘুমু ঘুমু চোখ নিয়ে উঠে বসলো। সামনে দাঁড়ানো যুবতী আগ্রহ নিয়ে প্রশ্ন করল, কেমন দেখাচ্ছে আমায়? আরফান হেসে বলল, বেলি ফুলের থেকেও সুন্দর, কিন্তু হঠাৎ এত সাজগোজ? মেয়েটি হাসল, তার হাসিতে প্রগাঢ় চঞ্চলতার ছাপ। শরতের আকাশ ভর্তি সাদা মেঘের পদচারণ। তুমি কি জানো শরতের প্রেমিকা হলো মেঘ? তাই আমি মেঘ সেজে শরৎকে প্রেম নিবেদন করছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে মেঘের মতো লাগছে না? কথাটা বলে চোরকির মতো ঘুরে নিজেকে প্রদর্শন করার সুযোগ করে দিল সে।
আরফান হেসে ফেলল। বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। 4-5 মাস যাবৎ ছাদের ঘরটাকে আপন করে নিয়েছে আরফান। বিশাল ছাদের এক কোণে ছোট্ট তার ঘর, সামনে এক টুকরো ছিমছাম সুন্দর বারান্দা। বারান্দার দরজায় দাঁড়ালেই চোখে পড়ে সারিবদ্ধ বেলি ফুলের গাছ। আগে একটি ছিল, এখন অসংখ্য, সবই আরফানের লাগানো। আরফান বুক ভরে শ্বাস নিল। বেলি ফুলের সুগন্ধটা নাকে যেতেই চোখ মুখে যেন খেলে গেল নিদারুণ চঞ্চলতা। আজ অনেকটা দিন পর বেলি ফুলের সুবাস পাচ্ছে সে। তার চারপাশটা সুবাসে সুবাসে ভরে যাচ্ছে। আরফান চোখ ফিরিয়ে মেয়েটির দিকে তাকালো। মেয়েটি প্রসন্ন হাসি হেসে দোলনায় দোল খাচ্ছে। শাড়ির আঁচল লেপ্টে আছে মাটিতে। তাকে দেখে সত্যি মেঘের মতো লাগছে, আকাশ থেকে নেমে আসা এক টুকরো শুভ্র সুন্দর মেঘ। আরফান বেতের সোফায় বসতে বসতে বলল, বর্ষার ফুল দিয়ে শরতের মেঘ সাজাটা কি ঠিক হলো? এটা অন্যায় হয়ে গেল না? তোমার উচিত ছিল শরতের কোনো ফুল দিয়ে মেঘ সাজা। বর্ষার ফুল দিয়ে মেঘ সাজাটা উচিত কাজ হয়নি। শরৎ রাগ করতে পারে। মেয়েটি সরু চোখে তাকালো, ভুরু কুঁচকে বলল, বর্ষার ফুল শরৎকালে ফুটলে আমার কি দোষ? বর্ষার ফুলেরা যদি আমায় রানী হিসাবে ঘোষণা করে, তাতেই বা আমার কি দোষ? আরফান হাসল। বেলি ফুলের গাছগুলোতে থোকা থোকা ফুলের বাহার। আরফানের বুকের গহীনে বিনা অনুমতিতে বেজে উঠল একটা নাম, শ্যামলতা। তুমি কি বিয়ে করবে না? তুমি সব সময় একই প্রশ্ন কেন করো? হাসি মুখে প্রশ্ন করলো আরফান। এই মেয়েটাকে সে পৃথিবী সমান ভালোবাসে, কিছুতেই রাগ করতে পারে না। মেয়েটি কৃত্রিম মন খারাপ নিয়ে বলল, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমিও যে বিয়ে করতে পারছি না। বুড়ি বয়সে বিয়ে করলে বুড়ো বুড়ো বর জুটবে। আমি বুড়ো বর বিয়ে করতে রাজি নই। তাহলে তোমাকে বিয়ে দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে। আমার বিয়ে নিয়ে কেন পড়েছ? মেয়েটি সীমাহীন বিস্ময় নিয়ে বলল, কি বলছো? তুমি জানো না, মা আর আমি কঠিন একটা প্রতিজ্ঞা করেছি। তুমি আগে বিয়ে না করলে মা আমায় বিয়ে দিবে না, আর আমিও বিয়ে করব না। দেখলে না বড় ভাইয়ের সাথে কেমন ইনসিডেন্ট ঘটে গেল? সব কি আমার দোষ ছিল ভাইয়া? নিদ্রার শেষ বাক্যটা বড্ড বিষণ্ণ শোনালো আরফানের কানে। নিদ্রার সাথে কখনোই অতটা সখ্যতা ছিল না আরফানের। ছোট থেকে পড়াশোনা নিয়ে ব্যস্ত আরফান বোনের সাথে খুব একটা সহজ হয়ে উঠতে পারেনি। নিদ্রাও ধারে কাছে আসতো না। নিদ্রার সকল বায়না দুষ্টুমি পাগলামো ছিল সব আরফানের বড় ভাই নেহালকে কেন্দ্র করে। নেহালও ছিল আমোদপ্রিয়, চঞ্চল, ছোট বোনকে পাগলের মতো ভালোবাসত। কিন্তু হঠাৎই সব পাল্টে গেল। ভাইয়ের আকস্মিক মৃত্যু, তার 1 বছর পর বাবার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে কিভাবে যেন নিদ্রার সাথে ঘনিষ্ঠতা তৈরি হলো আরফানের। তবুও কোথাও একটা বিস্তর ফারাক। আরফান চেষ্টা করেও নিহালের মতো অতটা ভালোবাসা প্রকাশ করতে পারে না। বোনটা যে তার বড্ড ভালোবাসার কাঙাল। আরফান দীর্ঘশ্বাস ফেলে চোখ তুলে তাকালো। চোখের কোণে জল জমেছে তার। সকালের রোদে চিকচিক করছে সেই অশ্রু। নিদ্রা নিস্তব্ধ। আরফান ধীর পায়ে নিদ্রার পাশে দোলনায় বসল। ডান হাতটা কোলে নিয়ে আদুরে কণ্ঠে বলল, তোমার কোনো দোষ ছিল না নিদু। ইটস অল অ্যাবাউট ডেস্টিনি। নিদ্রা অসহায় চোখে তাকালো। আরফানের বুকে আলতো মাথা রেখে বলল, ইটস অ্যা ডেস্টিনি। আরফান হালকা হাতে বোনকে জড়িয়ে নিয়ে বলল, ইয়েস, ইটস এ ডেস্টিনি। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা কাটার পর হঠাৎই কথা বলল আরফান, তোমাকে আমার অপিনিয়নটা জানানো হয়নি নিদু। নিদ্রা কপাল কুঁচকে বলল, অপিনিয়ন? অপিনিয়ন অফ হোয়াট? আরফান ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, অ্যাবাউট দ্যাট গার্ল। নিদ্রা চোখ বড় বড় করে তাকালো। আরফান রহস্যময় হাসি দিয়ে বলল, মেয়েটি আসলেই মারাত্মক সুন্দরী। নিদ্রা এবার মাত্রা অতিরিক্ত বিস্ময় নিয়ে বলল, মেয়েটার সাথে দেখা হয়েছিল তোমার? হ্যাঁ, হয়েছিল। কিভাবে? হসপিটালে, তার বন্ধু আমার পেশেন্ট ছিল। তুমি তাকে বকনি? আরফান হেসে মাথা নাড়ল। নিদ্রার কৌতূহল নিয়ে প্রশ্ন করল, তোমার রাগটা কি মোটামুটি থেকে শূন্যে নেমে গিয়েছে? আরফান হেসে বলল, মনে হচ্ছে। তুমি কি তাকে বিয়ে করছো? মেয়েটির চোখে বিস্ময়। আরফান কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, বিয়ে করছি কিনা জানি না, তবে সম্ভাবনা আছে। আমি তার একটা সিক্রেট জেনে গিয়েছি। সেই সিক্রেটটা পুরোপুরি এক্সপোজ করার অপেক্ষায় আছি। আমার ধারণা সে আমার সাথে গেম খেলার চেষ্টা করছে। নিদ্রা লাফিয়ে উঠে বলল, তার মানে তুমি বিয়ে করছো? আমি এক্ষুনি মাকে জানাচ্ছি যে নিষ্প্রভ ভাইয়া বিয়ে করছে। মেয়েটি ঠিকঠাক,
এখন শুধু বাসর সাজানো বাকি। আরফান ভ্যাবাচেকা খেয়ে গেল। বিয়ে করছি কখন বললাম? এইমাত্র বললে। আচ্ছা, মেয়েটার নাম কি? মাকে তো ডিটেলস জানাতে হবে, তাই না? আচ্ছা, সে কি সবসময় জিনিসপত্র ফেলাফেলি করে, নাকি দেখে দেখে ল্যাপটপ জাতীয় জিনিসগুলোই ফেলে? টাইম মেনটেন করে ফেলে, নাকি যখন তখন ফেলে? আচ্ছা, তুমি উত্তরগুলো লিস্ট বানাতে থাকো, আমি আগে মাকে ইনফর্ম করে আসি। শি শুড নো দ্য গ্রেট নিউজ। কথাটা বলেই চঞ্চল পায়ে বেরিয়ে গেল নিদ্রা। ঘটনার আকস্মিকতায় আরফান হতবিহ্বল চোখে তাকিয়ে রইল। তারপর হঠাৎই ডেকে উঠে বলল, বাট আই ডোন্ট ইভেন নো শি ইজ এঙ্গেজড অর নট। নিদু, নিদু, দাঁড়াও। নিদ্রার দেখা পাওয়া গেল না। সিঁড়িতে বেজে ওঠা পায়ের শব্দগুলো মিলিয়ে গেল দূরে। আরফান ছোট শ্বাস টেনে দোলনায় গা এলালো। ঠোঁটের কোণে অযথাই ফুটে উঠল হাসি। চোখ দুটো বোঝার সাথে সাথেই ভেসে উঠল আকর্ষণীয় সেই পা, নেশা ধরানো সেই তিল, সেই সাথে নম্রতার বিস্মিত আশ্চর্য দুটি চোখ। 2 দিন হলো ফাইনাল পরীক্ষা শেষ। গদ বাঁধা পড়াশোনা থেকে ক্ষণিকের মুক্তি। ঘাসের ওপর হাত পা ছড়িয়ে বসে আছে বন্ধুরা। অন্তুর ভাঙা হাত এখনো ঠিকঠাক, সেই সাথে ঠিকঠাক তার মাথাও। গত 1 মাস যাবৎ নীরার সাথে কোনোরূপ ঝামেলা সে করেনি, একদম স্বাভাবিক থেকেছে, শান্তভাবে পরীক্ষাগুলো দিয়েছে। কয়েক মাস আগে অ্যাডমিশন হওয়ায় নতুন ছাত্রছাত্রী ভরে গিয়েছে ক্যাম্পাসে, সব ফ্রেশারস। প্রতিবারের মতো মেয়েগুলো মাত্রা অতিরিক্ত সুন্দরী। নাদিম, অন্তু, রঞ্জন নতুন মেয়েদের নিয়ে আলোচনা করছে। সোয়া গভীর মনোযোগে বইয়ের পাতা উল্টাচ্ছে। নম্রতা মুখ ফুলিয়ে বসে আছে। গোটা 1 মাসে আরফান একবারের জন্য যোগাযোগ করার চেষ্টা করেনি, একবারের জন্যও না। মানুষটা সত্যি সত্যি বিয়ে করে সংসারী হয়ে গেল না তো আবার? নম্রতার রাগ লাগছে। আরফান যদি সত্যিই বিয়ে করে থাকে, তাহলে তাকে একদম দেখে নিবে নম্রতা, পত্র দিবে তাকে, আর বিয়ে করবে অন্য কাউকে। এত সোজা? এমন হলে গলায় ছুরি ঝুলিয়ে বিয়ে করতে বাধ্য করবে। দরকার হলে সতীন নিয়ে সংসার করবে, নয়তো আরফানকে খুন করে জেলে গিয়ে বসে থাকবে। শান্তি। নাদিম গিটার কোলে নিয়ে বসেছিল। পাশ দিয়ে দুটো মেয়েকে যেতে দেখে ভদ্র ছেলের মতো কাছে আসতে বলল। মেয়েগুলো প্রত্যুত্তর না করে সামনে এসে দাঁড়ালো। দুইজনের চোখ মুখী রক্তশূন্য, ফ্যাকাশে। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ভয়ে এখনই জ্ঞান হারাবে। নাদিম বিরস কণ্ঠে বলল, নাম কি? কোন ডিপার্টমেন্ট? মেয়ে দুটো ভয়ে ভয়ে নাম বলল। তাদের গলা কাঁপছে, চোখ দুটো কাদো কাদো। আজকালকার ফ্রেশারসদের এমন ন্যাকা ন্যাকা ভাব দেখলে মেজাজ খারাপ হয়ে যায় নাদিমের। নাদিম গম্ভীর কণ্ঠে বলল, পানি আছে? ঠান্ডা পানি খাওয়াও তো। দুজনের মাঝে লম্বা মেয়েটি যন্ত্রের মতো করে ব্যাগ থেকে পানির বোতল বের করলো। বোতলটা নিতে গিয়ে নাদিম খেয়াল করলো মেয়েটার ঠক ঠক করে কাঁপছে। 1 ঢোক পানি গিলে গলাটা ভিজিয়ে নিয়ে সোয়ার হাতে দিল সে। সোয়া বোতলটা হাতে নিয়ে গভীর পর্যবেক্ষণ করলো। চশমাটা ঠিকঠাক করে নিয়ে গন্ধ শুকলো। সন্দিহান কণ্ঠে বলল, এটা কি মিনারেল ওয়াটার অথবা ফোটানো? জি না আপু, ভার্সিটি থেকেই নিয়েছিলাম। সোয়ার মুখভঙ্গি দেখার মতো হলো। চোখ মুখ কুঁচকে বোতলটা নাদিমের হাতে ধরিয়ে দিয়ে বলল, সরি, আমি মিনারেল ওয়াটার ছাড়া খাই না, কত শত ব্যাকটেরিয়া আছে। সি। নাদিম বোতল দিয়েই সোয়ার মাথায় থাপ্পড় লাগালো। চোখ রাঙিয়ে বলল, বালের মিনারেল ওয়াটার মারাইতে আসছিস? আমি এইটা বুঝি না, তোর মতো গবেট ইংরেজরে এখনো এই দেশে রাখছেটা কেন? আই ওয়ান্ট টু গিভ ইউ এ লাথি। বিশ্বাস কর দোস্ত, তোর মতো গবেটরে বেশি হইলে ড্রেনের পানি খাওয়ানো যায়, এর থেকে শুদ্ধতম কিছু তোর লাইগা বাংলাদেশে নাই। সোয়া চোখ রাঙিয়ে তাকালো। নাদিম ড্যাম কেয়ার ভাব নিয়ে বাকি পানিটুকু শেষ করে বোতলটা ফিরিয়ে দিল। বেশ আয়েশ করে বসে বলল, আমাগো ডিপার্টমেন্টেই তো ভর্তি হইছো, চিনে আমাগো? মেয়ে দুটো অসহায় মুখে মাথা নাড়ল, যার অর্থ চিনে না। নাদিম আলগা কণ্ঠে বলল, মামা, চিনে না তো, এই দুঃখে ছাদ থেকে লাফ দিয়া মইরা যাইতে মন চাচ্ছে। আতঙ্কে মেয়ে দুটোর গলা শুকিয়ে এসেছে। তাদের সচেতন মস্তিষ্ক জানান দিচ্ছে র্যাগিং এর মতো বিশ্রী প্রথাটার মধ্যে তারা ফেসে গিয়েছে। নম্রতা রয়ে শুয়ে বলল, কষ্ট পাইস না দোস্ত, না চিনলে এখন চিনবে, সমস্যা কই? কি সমস্যা আছে? মেয়ে দুটো দ্রুত মাথা নাড়ে, সমস্যা নেই। নম্রতা ঠেস দেওয়া কণ্ঠে বলল, এই 3টা ভাইয়ের মধ্যে কার ওপর ক্রাশ খাইছো, নাকি ক্রাশ খাও নাই? মেয়ে দুটো নিশ্চুপ দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। নম্রতা আবারও ধমকে উঠতে একজন রঞ্জনকে ইশারা করে বলল, এই ভাইটাকে ভালো লাগে। নীরা চোখ ছোট ছোট করে বলল, এই মেয়ে, এত সাহস কোথা থেকে পাও? সিনিয়রদের আঙুল দিয়ে দেখাচ্ছ? যার সময় সালামও দাওনি, কাহিনী কি?
সিনিয়র মনে হয় না? সরি আপু, নম্রতা বিস্ময় নিয়ে বলল। রঞ্জনকে ভালো লাগছে? মাই গড, তুমি আমার বরের ওপর কিভাবে ক্রাশ খেতে পারো? তোমার এত সাহস কোথা থেকে? রঞ্জন হেসে ফেলল। নাদিম হাই তুলতে তুলতে বলল, বহুত বড় অন্যায় করে ফেলছো। আমার বান্ধবী বিশাল কষ্ট পাইছে, জ্বলে পুড়ে মরে যাচ্ছে। এই জ্বালা পোড়া কমাতে পানি লাগবে। তোমার কাজ হলো ভার্সিটির শেষ মাথায় যে চাপকল আছে ওখান থেকে বোতল ভরে পানি আনা। সময় মাত্র 15 মিনিট। 1 মিনিট এপাশ ওপাশ হলে খবর আছে। আর হ্যাঁ, চোরের ওপর বাটপারি করার চেষ্টা করবে না। বাটপারিতে আমরা হেডমাস্টারি করে এসেছি। টাইম স্টার্ট নাও। মেয়েটা কাঁদো কাঁদো মুখ নিয়ে হন্তদন্ত পায়ে ছুটে গেল। এত বড় ভার্সিটির এরিয়ায় কোথায় খুঁজবে সেই চাপকল? প্রথমত কিছু চিনে না, তার ওপর মাত্র 15 মিনিট। সোয়া চশমা ঠিক করতে করতে দ্বিতীয় মেয়েটিকে বলল, তুমিও রঞ্জনের ওপর ক্রাশড কেন? অন্তুকে দেখে ক্রাশ খেলে না কেন? অন্তু দেখতে বিশ্রী, তুমি ওকে অপমান করার চেষ্টা করছো। মেয়েটি ব্যস্ত হয়ে বলল, না আপু, অন্তু ভাইয়াও খুব কিউট। এই, তুমি সিনিয়র ভাইয়াকে কিউট বললা? এত সাহস কই পাও? মেয়েটি যেন আকুল পাথারে পড়ল। দিশেহারা হয়ে চুপ করে রইল। নম্রতাদের কঠিন কথার ঘোর প্যাসে ঠোঁট চেপে কান্না আটকালো। 10 মিনিটের মাথায় মেয়েটিকে ছেড়ে দিয়ে নিজেদের ডিপার্টমেন্টের দিকে হাঁটা দিল। নীরা বৃতৃষ্ণা নিয়ে বলল, এবারে ফার্স্ট ইয়ারগুলো ভয়ানক বিচ্ছু। সামনে দিয়ে চলে যায় তবুও সালাম দেয় না, আর কিছু বললেই ভ্যা ভ্যা করে কাঁদতে লেগে যায়। আমরা যে পরিমাণে র্যাক খেয়েছি তার 25%ও এদের দেওয়া হয় না। ন্যাকাবাজ এক একটা। বন্ধুদের মধ্যে এই নিয়ে চলতে লাগলো আলোচনা। নম্রতার হুট করে মন খারাপ হয়ে গেল। উফ, আরফান তার খোঁজ কেন নিচ্ছে না? নম্রতার কি উচিত তার খোঁজ নেওয়া? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, তোমরা কি আদৌ নীল চিরকুট উপন্যাসটি দেখছো? কমেন্ট করে জানাও তো, আমি তো লোক খুঁজে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।